আমন্ত্রণ সব খবরে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। গণমাধ্যমে আলোচনা সমালোচনা হবে, তবে তা যেন হয় দেশের কল্যাণে। সরকার, সরকারি বেসরকারি সংস্থা সহ সবারই থাকতে হবে জবাবদিহিতা। সে সাথে চালু রাখতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া। সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ৫ আগস্টে প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতির ফলাফল সবাই দেখেছে। তাই নিজেদের মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু সেটা যেন মতবিরোধের পর্যায়ে না যায়। বলেন, নতুন বাংলাদেশের আর ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে ফেরার সুযোগ নেই। জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলে দেশ পুনর্গঠনে গণমাধ্যম কর্মীরা দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রতিশোধ, প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি ৫ই আগস্ট। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব, কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। বৈঠকের ব্যাপ্তি ছিল ৩০ মিনিট। উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এদিন তুরস্ক ও মিশরের রাষ্ট্রদূত সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। পরে দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেন, পারস্পরিক উন্নয়নমূলক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে সবার সাথে। তবে যদিও আগ্রহের কেন্দ্রে থাকা ভারতের বিষয়ে আলাদা করে কোনো কথা বলেননি হুমায়ুন কবির। ভারতের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব চিঠির মাধ্যমেই যখন উনি কন্ডোলেন্স মেসেজ জানান চেয়ারম্যান সাহেবকে, ওই লেটারেই বলছেন যে তারেক রহমান সাহেবের নেতৃত্বে নয়া দিগন্ত এবং নয়া নিউ ফেজ অফ রিলেশনস দে আর উইলিং টু রিসেট। পাবনা ১ ও ২ আসনে নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন দিয়েছে ইসি। এদিকে আপিল নিষ্পত্তি শুনানির প্রথম দিন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা এবং জামায়াতের হামিদুর রহমান আজাদ সহ ৫২ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। একরামুজ্জামান সহ বাতিল হয়েছে ১৫ জনের আবেদন। ৩টি আপিল স্থগিত রাখা হয়েছে। আপিল নিষ্পত্তি কার্যক্রমের প্রথম দিন ছিল শনিবার। প্রতিদিন ৭০টি আপিল নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আপিল শুনানি শেষে ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, কক্সবাজার ২ আসনে জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদ সহ ৫২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি। জাতীয় পার্টির বেশ কিছু প্রার্থীর মনোনয়ন বৈধ হয় শনিবার। আবার স্বতন্ত্র প্রার্থীদের বেশ কিছু আপিল জায়গা করে নেয় নামঞ্জুরের খাতায়। এখানে একটু তথ্যগত অসম্পূর্ণতা ছিল, সেজন্য আপনারা যে চিঠিটা পেয়েছেন সেটাই আর কি বহাল। আপাতত এরপরে কার্যক্রমকে স্থগিত রাখা হয়েছে। পাবনা ১ আর ২ এর পরে রেট্রোস্পেক্টিভ এফেক্ট করা যায়। মঞ্জুর করা হয়েছে ৫২টি, রিজেক্ট করা হয়েছে ১৫টি, রিজেক্ট করা হয়েছে ১৫টি, আর পেন্ডিং রাখা হয়েছে ৩টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে স্বাধীন কর্তৃত্ব চায় পুলিশ। কারণ আটকের পর থানা ঘেরাও করা হলে সেই সময় পুলিশের অথরিটি নিশ্চিত করা সম্ভব নয়। রংপুরে এই মন্তব্য করেছেন আইজিপি বাহারুল আলম। এদিকে সিলেটে স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, ভোটের দিন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। এদিন সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন করেন স্থানীয় সরকার উপদেষ্টা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। দুশ্চিন্তার কোনো কারণ নাই। নির্বাচন অত্যন্ত আনন্দমুখর হবে। সবাই পরিবার পরিজন নিয়ে যারা ভোটার বয়স অনুযায়ী আছেন তারা একসঙ্গে যে ভোট দিবেন। আমি পুলিশের প্রাইমেসি প্রতিষ্ঠার জন্য, ভোট কেন্দ্রে শৃঙ্খলা রাখার জন্য, নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য যে পরিবেশ তৈরি করতে হবে, তার জন্য আপনি তো আমাকে অথরিটি দিবেন। কাল পরশুর মধ্যেই জামায়াত জোটের চূড়ান্ত আসন সংখ্যার ঘোষণা আসবে। আর এমনটা জানিয়েছেন শরিক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ইউরোপিয়ান ইউনিয়নের মুখ্য নির্বাচন পর্যবেক্ষক আইভার্স ইজবজের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান তিনি। বলেন, নির্বাচন পর্যবেক্ষণে বড় টিম পাঠাচ্ছে ইউরোপীয় জোট, কারণ বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন দেখতে চায় তারা। নিরপেক্ষভাবে কাজ করবে ইইউ প্রতিনিধিরা। বৈঠকে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কার কথা জানিয়েছে এনসিপি। নাহিদ বলেন, বিশেষ একটি রাজনৈতিক দলকে নিরাপত্তা দিচ্ছে সরকারি কর্মকর্তারা, যে কারণে গণমাধ্যম ও জনগণের কাছে ভুল বার্তা যাচ্ছে। তার আশঙ্কা, ওসমান হাদির খুনিদের গ্রেফতার করা না গেলে আরও বেশি নিরাপত্তাহীন হয়ে পড়বে ভোটের পরিবেশ।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেন এনসিপি আহ্বায়ক। বলেন, ঋণ খেলাপিদেরও মনোনয়ন বৈধ করছে ইসি। বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা, বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগন্যালিং করা হচ্ছে এবং যেটা লেভেল প্লেইং ফিল্ডে বাধা তৈরি করতে পারে, এটার অসম অবস্থা তৈরি করতে পারে। কারণ প্রশাসনের বিভিন্ন স্তরে কিন্তু এইটা এক ধরনের মেসেজ যায় সরকার কার পক্ষে আছে। গণমাধ্যমের ওপর হামলা, গ্রেফতার এবং মব সন্ত্রাসে সরকারের ব্যর্থতার সমালোচনা করেছেন রাজনীতিবিদ, আইনজীবী ও সাংবাদিকরা। তাদের অভিযোগ, এমন ব্যর্থতার পরও দায় নিয়ে কোনো উপদেষ্টা পদত্যাগ করেননি। জবাবে আইন উপদেষ্টা বলেন, কয়েকজন উপদেষ্টা বিভিন্ন সময় পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু পুরো দলের মনোবল ধরে রাখার স্বার্থেই প্রধান উপদেষ্টার অনুরোধে তারা সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেন। রাজনৈতিক দল, মানবাধিকার এবং মতপ্রকাশ নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের সেমিনারে তিনি এসব কথা বলেন। অবর্ণনীয় জীবন, এই জীবন কেউ উপভোগ করে। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন এটা একটা টিম, একজন পদত্যাগ হলে আরেকজন মনোবল নষ্ট হবে, আরো দাবি আসবে, আমরা কোনো কাজ করতে পারবো না, কাজ করে যাও, তো কাজ করে যাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়ার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত 25 জন। শনিবার দুপুরে উপজেলার অরুয়াইল ইউনিয়ন বাজারে এই সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায়, উপজেলার অরুয়াইল ইউনিয়নের রানীদিয়া গ্রামের আব্দুল খালেক ও একই ইউনিয়নের ধামাউরা গ্রামের আব্দুল আজিজের মধ্যে আধিপত্য বিস্তার ও বালখেট নৌ পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার রাতে আজিজের সাথে খালেকের বাকবিতণ্ডা হয়। পরে শনিবার দুপুরে দুই গ্রামের লোকজন টেটা বলম সহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। আহত হয় উভয় পক্ষের 25 জন। খবর পেয়ে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। আহত হয়েছে কমপক্ষে 10 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, ফতুল্লার সিহাচর হাজিবাড়ি মোড় এলাকায় ফতুল্লা থানা তাঁতি দলের সভাপতি ইউনুস মাস্টার ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদিনের লোকজনের মাঝে সংঘর্ষের এই ঘটনা ঘটে। আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের বিরোধ দীর্ঘদিনের। এরই জেরে শনিবার বিকেলে উভয় গ্রুপের শতাধিক লোকজন ধারালো অস্ত্র আর হাত বোমা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ব্যাপক বোমা বিস্ফোরণ ঘটিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে এরপর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে 8 জনকে আটক করেন। রাজধানীর বনশ্রীতে এক স্কুল ছাত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফাতেমা আক্তার লিলি স্থানীয় একটি স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী ছিলেন। শনিবার দুপুরে দক্ষিণ বনশ্রীর এল ব্লকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় নিজেদের রেস্তোরাঁর কর্মচারী মিলনকে সন্দেহ করছে পরিবার। আর ঘটনা তদন্ত করে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুপুরের দিকে বড়বর ও রেস্তোরাঁ কর্মচারী মিলন একসঙ্গে বাসা থেকে বের হন। এ সময় দুজন দুই দিকে চলে যায়। পরে বাসার পাশের একটি গলিতে কিছুক্ষণ অপেক্ষা করে আবারও বাসার ভেতরে প্রবেশ করে মিলন। প্রায় 20 মিনিট পর বাসা থেকে বের হয়ে সন্দেহজনকভাবে দ্রুত এলাকা ত্যাগ করে। নিহতের বড় বোন জানান, কদিন আগে মা বাবা সহ পরিবারের অন্য সদস্যরা ঢাকার বাইরে বেড়াতে যান। ছোট বোনকে বাসায় রেখে ব্যক্তিগত কাজে বাইরে গিয়েছিলেন বড় বোন। ফিরে এসে বাসার মধ্যে ছোট বোন লিলিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। 999-এ ফোন করে ঘটনা জানালে পুলিশ লিলির গলা কাটা মরদেহ উদ্ধার করে। নিহতের বোন জানান, এল ব্লকের প্রীতম ভিলার উল্টো পাশের তার বাবা সজীব মিয়ার খাবার হোটেল রয়েছে। সেখানকার এক কর্মচারী প্রতিদিন দুপুরে খাবার খেতে বাসায় যেতেন। সেই কর্মচারী মিলনই এই ঘটনা ঘটাতে পারে বলে ধারণা তার। ওর গলায় রশি পেঁচানো ছিল, রশি পেঁচে হয়তোবা এটা অজ্ঞান অবস্থায় ছিল বা কিছু একটা ছিল, ব্লাড ছিল না। ওরে ওই বেসিংয়ের ভিতরে ঢুকা বিটকেসে যেও একটা লাশ রাখা হয় কাচু বাচু করে, তখন রান্নাঘরে ওই কিচেনের নিচে ওইভাবে রাখার পরে তারপরে ওরে বটি দিয়ে কাটা হয়েছে। আমার ভাইয়ের রুমে বটি ছিল। আমি সন্দেহের তালিকায় আমি আমাদের যে স্টাফটা মিলন নাম, ও 1-1.5 মাসের মতো আমাদের এখানে ডিউটি করতেছে আমাদের রেস্টুরেন্টে। ঘটনার পর সুরথালে গলায় ধারালো ছুরির আঘাত ছাড়া তাৎক্ষণিক কোনো আঘাতের চিহ্ন পায়নি বলে জানান পুলিশ কর্মকর্তারা। বিভিন্ন আলামত বিশ্লেষণ করে হত্যার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানান তারা। এখানে যে হত্যাকাণ্ডটি ঘটেছে আমরা সেগুলো বিষয়গুলো নিয়ে কাজ করছি। সিসি আশেপাশে যেসব সিসি ফুটেজ আছে এগুলো নিয়ে কাজ করছি। আমরা শীঘ্রই ইনশাল্লাহ সেটা বের করতে পারবো।
আমাদের এই কার্যক্রম অব্যাহত আছে। নিহত লিলির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর তেজতুরি বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যার ঘটনায় অভিযুক্ত শুটার সহ 3 জনকে আটক করেছে পুলিশ। মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা ডিবির একটি দল তাদের আটক করে। ডিবির এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্ত শুটার জিনাত এবং সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল সহ 3 জনকে আটক করা হয়েছে। আর ধারণা করা হচ্ছে তৃতীয় ব্যক্তি এই 2 জনের সহযোগী। বৃহস্পতিবার 5 জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে তেজগাঁও থানায় মামলা করেছেন স্ত্রী সুরাইয়া বেগম। একই সাথে জানান, বারবারই মৃত্যু শঙ্কার কথা জানিয়েছিলেন মোসাব্বির। আগামী বাংলাদেশে বিদেশি কোনো রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে না, দেশের স্বার্থই প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। শনিবার বিকেলে চট্টগ্রামে নগরীর দক্ষিণ আগ্রাবাদে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আমির খুসরো বলেন, দল ক্ষমতায় আসলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে, ফার্মার কার্ড দেয়া হবে। 18 মাসের মধ্যে দেশে বিদেশে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে। বেগম খালেদা জিয়ার শ্রেষ্ঠ উপহার গণতন্ত্র বিএনপিকে ধরে রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সাহস নেতাকর্মীদের উদ্বুদ্ধ করছে আগামীর বাংলাদেশ করতে। ক্ষমতার লোভ খালেদা জিয়া কিংবা বিএনপি নেতাকর্মীদের কাবু করতে পারেনি। কোনো সন্ত্রাস, দখলবাজ ও চাঁদাবাজকে বিএনপিতে জায়গা দেওয়া হবে না। নানা অনিয়মের অভিযোগে অসংখ্য নেতাকর্মীদের বহিষ্কারও করা হয়েছে। এমন অভিযোগে প্রমাণ পেলে ভবিষ্যতেও বহিষ্কার করা হবে। আগামী অর্থনীতিতে বাংলাদেশের উন্নতি, কর্মকাণ্ডের সুফল প্রত্যেকটি নাগরিকের কাছে পৌঁছতে হবে, প্রত্যেকে অংশগ্রহণ করতে হবে অর্থনীতির সাথে। এটাই হচ্ছে আগামীর বাংলাদেশ। নির্বাচনকে কেন্দ্র করে যারা ভোট চুরির প্রস্তুতি নিচ্ছে তারা সফল হবে না। জনতাকে সাথে নিয়ে তাদের প্রতিহতের করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার দুপুরে কুমিল্লার দেবিদ্বারের ইউসুফপুরে ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত উঠান বৈঠকে এই কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেন কুমিল্লার জনগণ পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারে, সেজন্যই এনসিপি নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে চেষ্টা চালিয়ে যাবে। ভোট চুরি করে ক্ষমতায় এলে তাদের জনগণ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন হাসনাত। যারা ব্যাংকের টাকা চুরি করছে তারা এখন আবার ভোট চুরির প্রস্তুতি নিতেছে না। আমরা কি ভোট চুরি হতে দিব? আমরা নারায়ণগঞ্জের বন্দরে একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়েছেন অন্তত 8 জন শ্রমিক। শনিবার সন্ধ্যায় উপজেলার কদম রসুল এলাকার একটি সিমেন্ট কারখানায় দুর্ঘটনা ঘটে। বন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সন্ধ্যা 5:45টার দিকে কারখানার বয়লার কক্ষে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় কারখানা ভবনের কয়েকটি কক্ষের কাচের দেয়াল ভেঙে যায়। এ সময় বয়লার কক্ষে কর্মরত 8 জন শ্রমিক দগ্ধ হন। পরে আহতদের ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়। সেখানে 5 শ্রমিক চিকিৎসাধীন। চিকিৎসকরা জানান, তাদের মধ্যে 3 জনের শ্বাসনালী পুড়ে গেছে, তবে সবাই আশঙ্কামুক্ত। আমরা 5 জন রোগীকে ভর্তি রেখেছি আর 2 জন রোগীকে অবজারভেশনে রেখেছি। তো 5 জন রোগীর মধ্যে 3 জনের শ্বাসনালী পুড়েছে। তো ওনাদের যেহেতু টোটাল বার্নের পরিমাণ কম, ওনারা শঙ্কামুক্ত, কিন্তু অবজারভেশনে থাকবে। দেশের 3 কোটিরও বেশি মানুষ কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত। প্রতি বছর নতুন করে এই তালিকায় যুক্ত হচ্ছে আরও 30 থেকে 35,000 রোগী। বিপুল এই রোগীর বিপরীতে দেশে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা প্রায় 450 জন। শনিবার সন্ধ্যায় রাজধানীর কুড়িল বিশ্ব রোডে একটি 5 তারকা হোটেলে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন আয়োজিত দিনব্যাপী আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে এসব তথ্যই তুলে ধরা হয়েছে। এসব বক্তারা বলেন, চূড়ান্ত পর্যায়ের রোগীদের জন্য ডায়ালাইসিস অথবা কিডনি ট্রান্সপ্লান্ট ছাড়া কোনো বিকল্প নেই। 3 কোটি রোগীর এই বিশাল চাপ সামলানো বর্তমানে দেশের চিকিৎসা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ। এটা কিন্তু খুবই জনগুরুত্বপূর্ণ এবং জনস্বাস্থ্যের সঙ্গে গভীরভাবে ওতপ্রোতভাবে জড়িত। এই বিষয়টা যদি আর একটু পাবলিসিটির মধ্যে নিয়ে আসা যেত, আমার মনে হয় যে দেশের মানুষের উপকার হতো। কারণ মানুষ তো জানেও না যে কখন তার কিডনি ডিজিজে দেখা দিয়েছে, কোনটা সিমটম, কোনটা কি, কোনটা খেলে কিভাবে, কোথায় ভালো ডাক্তার পাওয়া যায়, কিভাবে চিকিৎসা নিতে, অনেক প্রসেস তো জানে না।
নবম পদাতিক ডিভিশন ও আর্মি আইবিএ যৌথ উদ্যোগে সাভারে অনুষ্ঠিত হচ্ছে অ্যাডভেঞ্চার রান। 5 থেকে 70 বছর বয়সী শতাধিক নারী পুরুষ এতে অংশ নেন। শনিবার সকালে সাভার মিলিটারি ফার্ম মাঠে বেলুন উড়িয়ে অ্যাডভেঞ্চার রানের উদ্বোধন করেন আর্মি আইবিএর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ শাহেদ রহমান। উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিক অ্যাডভেঞ্চার রানের প্রতিযোগিতায় অংশ নেন প্রতিযোগীরা। পরে বিজয়ীদের মাঝে মেডেল ও সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়। আর্মি আইবিএর পরিচালক বলেন, অ্যাডভেঞ্চার রান শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, বরং এটি সাভার এরিয়া, সাভার সেনানিবাস এবং আর্মি আইবিএর সাভার এর সম্মিলিত উদ্যোগ। সুস্থতা, শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন বলে মনে করেন আয়োজকরা। সুস্থ শারীরিক এবং মানসিক বিকাশে এই উদ্যোগ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। এত ভোরবেলা যে অংশগ্রহণ করবে এটা আমরা ঠিক সন্দিহান ছিলাম কিছুটা, যে কতজন করতে পারে। আমরা দেখছি সারা খুব সুন্দর। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতেও এটা আয়োজন করার জন্য চেষ্টা করব। প্রিয়জনের সঙ্গে অসাধারণ মুহূর্ত তৈরি করতেই চলছে বেকম্যান বিস্কিট ফেস্টিভ্যাল। এই উদ্যোগে যুক্ত করা হয় এক্সাইটিং ফান এবং গেম। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এই ফেস্টিভ্যালের আয়োজন করে আকিজ বেকার্স লিমিটেড। বেকম্যানস বিস্কিট ফেস্টিভ্যালের এটি 10ম আয়োজন। ঘরে বাইরে নিরাপদে পরিবারের সঙ্গে একটি বিনোদনমূলক দিন কাটানোই এই ফেস্টিভ্যালের উদ্দেশ্য। দেশব্যাপী 10ম এই আয়োজনে থাকছে নানান রকম কার্যক্রম। প্রিমিয়াম ব্র্যান্ড বেকম্যানস কনজিউমারদের জন্য নিয়মিত এই আয়োজন চালিয়ে যাবার ঘোষণা দেওয়া হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হয়, পরিবারের সঙ্গে ভালো থাকার উপলক্ষ তৈরি করবে বেকম্যানস। নেত্রকোনার চল্লিশা বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। সন্ধ্যায় ঢাকা মোহনগঞ্জ রেলপথে চল্লিশা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস নেত্রকোনা সদরের চল্লিশা বাজার এলাকায় পৌঁছালে ওই 2 শ্রমিককে ধাক্কা দেয়। পরে তাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে তাদের। নিহত আকাশ রায় ও রাসেল মিয়া স্থানীয় একটি কারখানায় কাজ করত। নারায়ণগঞ্জের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার রূপগঞ্জের রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই ক্যাম্প বসে। এ সময় মেডিসিন, সার্জারি সহ বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দেন। পাশাপাশি ইসিজি, প্যাথোলজি ও আলট্রাসোনোলজি পরীক্ষার ব্যবস্থাও করা হয়। প্রায় 8,000 মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং নারায়ণগঞ্জ 1 আসনের মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু উপস্থিত ছিলেন। কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 পক্ষের সংঘর্ষে নূর কামাল নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। শুক্রবার মধ্যরাতে টেকনাফের রিলা ইউনিয়নের নয়াপাড়া 26 নম্বর নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকে এই ঘটনা ঘটে। 16 আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর অধিনায়ক জানান, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে নূর কামাল ও খালেক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। এই নিয়ে শুক্রবার মধ্যরাতে 2 পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ বাধে। এতে গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে নূর কামাল আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পস্থ ক্লিনিকে নিয়ে যায়। এ সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হচ্ছে আইএফআইসি ব্যাংক পিএলসি বার্ষিক ব্যবসায়িক সম্মেলন 2026। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মেহমুদ হোসেন। এই সম্মেলনে গেল বছরের সাফল্য পর্যালোচনা এবং নতুন বছরের কৌশলগত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং দেশব্যাপী সকল শাখার ব্যবস্থাপকরা। সম্মেলনে বিভিন্ন অর্জনের উল্লেখযোগ্য ভূমিকা রাখায় 24টি শাখাকে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। গাজীপুরে আদালতে হাজিরা দিতে গেলে বাদীর উপর হামলার অভিযোগ উঠেছে বিবাদীদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়কের টঙ্গী আমতলী এলাকায় মানববন্ধন হয়। শনিবার সকালে মানববন্ধনে অংশ নেন বাদী আব্বাস আলীর পরিবার সহ এলাকাবাসী। তাদের অভিযোগ, স্থানীয় সন্ত্রাসী চাঁদাবাজ ও ভূমিদস্যু আইয়ুব আলীর নেতৃত্বে আদালতের ভেতরেই আব্বাস আলীকে মারধর করা হয়। গুরুতর আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। জানান, স্বামী আব্বাস আলীর অবস্থা এখনও আশঙ্কাজনক। হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুতই গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে জোর দাবি জানান ভুক্তভোগী স্ত্রী সহ স্থানীয়রা। হামলার ঘটনায় পরিবার সহ এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
সিরাজগঞ্জের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন রাবিয়ান সিরাজগঞ্জের তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে যমুনার পাড়ে স্কাউট গার্ডেনে মিলিত হন প্রাক্তন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এ সময় বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে রাবিয়ান সিরাজগঞ্জের সভাপতি প্রফেসর জসিমউদ্দিন, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী সহ অনেকে উপস্থিত ছিলেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ওমানের সালালা এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার ঘটে এই দুর্ঘটনা। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও 2 জন। সবার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে। নিহতরা হলেন ওমান প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ আলমের ছেলে সাকিবুল হাসান সবুজ, তার মা ও ভগ্নিপতি দিদারুল আলম। রাজধানী মাস্কাট থেকে সালালা যাওয়ার সময় তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলে 3 জন মৃত্যুবরণ করেন। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে ফেরত পাঠানো হবে। দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।